হঠাৎই কোজাগরকে চমকে দিয়ে কাছেই কোথা থেকে যেন একপাল শেয়াল ডেকে উঠল। কুয়াশা মাখা রাত্রিতে কেমন যেন অপার্থিব শোনালো তাদের সেই চিৎকার। আর শব্দটা শোনার পরই গাড়িটাকে টেনে নিয়ে চলা গরু দুটো হঠাৎই তাদের চলার গতিবেগ বাড়িয়ে দিয়ে হ্যাঁচড় প্যাঁচড় করে চলতে শুরু করল। নমস্কার, কেমন আছেন সবাই? সাহিত্য সমাহারের সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, গল্প ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি অনুগ্রহ করে হাইপ বাটনটি ক্লিক করে দেবেন। আপনার দেওয়া হাইপ বাটনের 300 পয়েন্ট আমাদের নিবেদনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন ভয়ের ছয়লাভ। আজ ভয়ের ছয়লাভ সিরিজের তৃতীয় গল্প, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে জীবন্ত খুলি। লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, জন্ম 17 মে 1973। বর্তমানে কিশোর ও প্রাপ্তবয়স্ক দুই ধারার সাহিত্যেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। পেয়েছেন শিশু কিশোর একাডেমি প্রদত্ত উপেন্দ্র কিশোর স্মৃতি পুরস্কার সহ একাধিক পুরস্কার ও সম্মাননা। ইতিমধ্যে সাহিত্য সমাহারে আপনারা শুনেছেন তাঁর লেখা 6টি গল্প, জীবন্ত উপবিত, ডাকাতের চেয়েও ভয়ঙ্কর, কালপেঁচার ডাক, আতরের গন্ধ, কৃষ্ণলামার গুম্ফা এবং রুদ্রনাথের চুনির চোখ। আমাদের আজকের নিবেদন জীবন্ত খুলি গল্পটি আমরা নিয়েছি দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত লেখকের অলৌকিক ভয়ঙ্কর এই বইটি থেকে। গল্পের মুখ্য চরিত্রে কোজাগর এবং রামদূতী। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন, লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে জীবন্ত খুলি। সিনিয়র অ্যাডভোকেট বিকাশ চৌধুরীর অফিস ঘরের দরজা ঠেলে উঁকি দিল কোজাগর। স্যার ডেকেছিলেন? আরে কোজাগর, এসো এসো এসো, ভেতরে এসো। তোমায় একবার রঘুনাথপুর যেতে হবে একটা মামলার ব্যাপারে। এই যে এই ফাইলটা এ বেলার মধ্যেই দেখে নিয়ে কিছু খটকা থাকলে আমায় জানাও। আর পরশুই বেরিয়ে পড়তে হবে তোমায়। ঠিক আছে স্যার, কিন্তু স্যার রঘুনাথপুরের কোর্টের কাউকে তো আমি ঠিক চিনি না, মানে সেখানে গিয়ে কাকে কি? কোর্টে পৌঁছে তুমি উকিল নরসিংহ দত্তের সঙ্গে দেখা করবে, খুব কাজের লোক, উনি তোমাকে সাহায্য করবেন। আরও কয়েকজনের নাম আমি বলে দিচ্ছি, প্রয়োজনে তাদের সাথেও দেখা করবে। প্রয়োজনীয় কাগজগুলো সব জোগাড় করে রাখবে। আচ্ছা স্যার, আমি খুব মন দিয়ে কাজটা করব স্যার। থ্যাংক ইউ। শোনো কোজাগর, সব সময় মনে রাখবে তুমি কিঙ্কর মজুমদারের নাতি। প্রচণ্ড পরিশ্রম আর মেধাকে ব্যবহার করে তিনি প্রথমে নিম্ন আদালত থেকে হাইকোর্টের উকিল হন, তারপর সরকারি পরীক্ষা দিয়ে জজ সাহেব। এমন জজ সাহেবও কোর্ট কম দেখেছে। কাউকে ফাঁসির সাজা শোনাতে বুকের পাটা লাগে, বুঝলে? ও লোক যদি আর কিছুদিন বেঁচে থাকতেন তবে আরও কয়েকটা খুনেকে নির্ঘাত ফাঁসিতে লটকে দিয়ে যেতেন। তুমি তার নাতি। এ পেশাতে পরিশ্রম, ধৈর্য, মেধা, এই তিনটে হলো উন্নতি করার জন্য প্রধান বিষয়। তোমাকে যে কাজগুলো দেব সেগুলো মন দিয়ে করার চেষ্টা করবে। আমি ঠিক 3 দিনের মাথায় হাজির হব ওখানে। অনেক ধন্যবাদ স্যার, আমি ফাইলটা দেখে নিয়ে আপনাকে জানাচ্ছি। সদ্য আইন পাশ করে হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ চৌধুরীর অধীনে শিক্ষানবিশ হিসেবে যোগ দিয়েছে কোজাগর। কোজাগরের ঠাকুরদা কিঙ্কর মজুমদার প্রথম জীবনে ছিলেন দুঁদে উকিল, আর পরবর্তী জীবনে তিনি হন বিচারক। শেষ জীবনে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবেও কাজ করেছিলেন দাপুটের সঙ্গে। ঠাকুরদার পেশাটাই বেছে নিয়েছে কোজাগর, যদিও তার বাবা অবশ্য তাঁর স্বল্প আয়ুর জীবনে অধ্যাপনাকেই পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। যাই হোক, কোজাগরের সিনিয়র একটা মামলা সংক্রান্ত কাজে তাকে রঘুনাথপুর পাঠাচ্ছেন। সেখানে গিয়ে কোজাগর কাজ গোছাবার পর 2 দিন বাদে সিনিয়র নিজে সেখানে যাবেন মামলা লড়তে। কলকাতা থেকে বাসটা দুপুরবেলায় যখন যাত্রা শুরু করেছিল তখন তাতে তিল ধারণের জায়গা ছিল না। একের পর এক শহর মফস্বল যখন বাসটা অতিক্রম করছিল তখন অবারিতভাবে যাত্রীদের ওঠানামা চলছিল। তারপর যতই বাসটা সেসব ছাড়িয়ে হাইওয়ে ধরে গ্রামের দিকে এগোতে লাগল,
ততই যাত্রী সংখ্যা কমতে লাগলো দ্রুত। দুপুর গড়িয়ে শীতের বিকেলটা কেমন ঝুপ করে নেমে এলো, আর তার সঙ্গে সঙ্গে হঠাৎই কেমন ফাঁকা হয়ে এলো বাসটা। আর এখন তো বাসটাতে কোজাগর আর 2-3 লোক ছাড়া আর কেউ নেই। পিচ রাস্তা দিয়ে ছুটে চলেছে বাসটা। রাস্তার দুপাশে শূন্য মাঠ, ফসল কাটা হয়ে গিয়েছে, কোথাও আবার ডোবা বা নয়াঞ্জলি। সূর্য ডুবে যাচ্ছে, ধীরে ধীরে পাতলা ধোঁয়াশার চাদর যেন নেমে আসতে শুরু করেছে চারপাশে। বাসের কন্ডাক্টর তার ব্যাগ থেকে টাকা পয়সা বের করে দিন শেষের হিসেব করছিল। কোজাগর জানতে চাইল, রঘুনাথপুরে যেতে আর কতক্ষণ সময় লাগবে? আরও ঘন্টাখানেক মতো লাগবে। ওটাই শেষ স্টপেজ, ওর পর আর বাস যাবে না। সারাদিন ওই একটা বাসই সরাসরি ওখানে যাওয়া আসা করে। সন্ধ্যায় পৌঁছোয়, তারপর পরদিন সকালে আবার যাত্রী নিয়ে কলকাতা ফেরে। ওখানে কোর্টটা মানে আদালতটা কোথায়? ওই বাইরের ভিতর দিকটায়, পুলিশ চৌকির কাছে। ছোটো গঞ্জ জায়গা, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। লোকটা আবার নিজের কাজে মন দিল। কোজাগর জানালার বাইরে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলল। মনের মধ্যে বেশ উত্তেজনা বোধ করছে কোজাগর এই রঘুনাথপুর যাওয়ার ব্যাপারটাতে। এর পিছনে অবশ্য দুটো কারণ আছে। কোজাগর তার পেশাগত জীবনে পদার্পণ করার পর এই প্রথম কোনো কাজের দায়িত্ব পেয়েছে তার সিনিয়রের থেকে, যে কাজ করার জন্য তার স্যার বিকাশ চৌধুরী তাকে রঘুনাথপুর পাঠাচ্ছেন। কোজাগরকে সেই কাজ সুচারুভাবে সম্পন্ন করতে হবে। তার রোমাঞ্চবোধের প্রথম কারণ হল তার এই প্রথম কাজের দায়িত্ব লাভ। দ্বিতীয় কারণটা অনেকটা কাকতালীয় বলা যেতে পারে। কোজাগর যেখানে যাচ্ছে সেখানেই ছিল তার বাপ ঠাকুরদার আদি নিবাস। ঠাকুরদা কিঙ্কর প্রথমে এই রঘুনাথপুরের আদালতেই উকিল হিসেবে প্র্যাকটিস করতেন। ওখানে তিনি বেশ জমি সমেত একটা পেল্লাই বাড়িও বানিয়েছিলেন। কোজাগরের বাবার জন্মও সেই বাড়িতেই। তারপর অবশ্য ঠাকুরদা সেই বাড়ি ছেড়ে চলে আসেন কলকাতায়, তবে বাড়িটা এখনো আছে। কোজাগরের ঠাকুরদা যখন আদালতে উকিল হিসেবে কাজ করতেন, তখন রামদূতি ভট্টাচার্য বলে তাঁর একজন সহকারী বা মুহুরি ছিলেন। তিনি বাড়িটাতে আজও থাকেন এবং বাড়িটার দেখাশোনা করেন। কোজাগরের ঠাকুরদার মৃত্যুর পর প্রায় 40 বছর হতে চলেছে, কিন্তু সেই বৃদ্ধ ভদ্রলোক আজও কোজাগরের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন একইভাবে। তিনি কলকাতায় আসতে না পারলেও 3-4 মাস পর পর টেলিফোন করে কোজাগরের মায়ের কাছ থেকে কুশল সংবাদ গ্রহণ করেন। কোজাগর কোনোদিন তাঁদের এই আদি বাড়িতে যায়নি। বৃদ্ধের একবার খুব চোখে দেখার ইচ্ছে একদা তাঁর অন্নদাতা কিঙ্কর মজুমদারের নাতিকে। কোজাগর কত বড় হলো বৌমা, সেই ছোটটি দেখেছিলাম তাকে। সে তো শুধু কর্তাবাবুর নাতি নয়, উত্তরাধিকার সূত্রে বাড়িটার বর্তমান মালিকও বটে। বড় দেখতে ইচ্ছে হয় ছেলেটাকে। আমি জীবিত থাকতে একবার যেন কোজাগর সে বাড়িতে পদার্পণ করে মা। বৃদ্ধ রামদূতি ভট্টাচার্যের সেই ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। কোজাগর ঠিক করেছে স্থানীয় আদালতে কাজ শেষ হতে যে কটা দিন লাগবে, সেই কটা দিন সে ওই বাড়িতেই থাকবে। কোজাগর মায়ের মুখ থেকে শুনেছে যে বৃদ্ধ রামদূতি ভট্টাচার্য অতীব ভদ্র মানুষ। তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন কোজাগরকে যথাসাধ্য ভালো রাখার। কোজাগর ও বাড়িতে কোনোদিন না গেলেও পিতৃপুরুষের ভিটায় পদার্পণ করতে চলেছে বলেই বেশ একটা রোমাঞ্চ অনুভব করছে সে। একটা টেলিফোন বুথে যাওয়া আসা আছে রামদূতির। ইতিমধ্যেই কোজাগর সেখানে ফোন করে তার আসার সংবাদ জানিয়ে রেখেছে। হ্যালো, হ্যাঁ আমি কোজাগর মজুমদার বলছি, কিঙ্কর মজুমদারের নাতি। কিঙ্কর মজুমদার, মানে জর্জ কিঙ্কর মজুমদারের নাতি? নমস্কার বাবু, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? বলছি কি, আমি কাল আর কি রঘুনাথপুরে আসছি একটা কাজের জন্য। তাই ভাবছিলাম যে আমাদের বাড়িতেই থাকবো কয়েকদিন। আপনি যদি ওই বাড়িটা যিনি দেখাশোনা করেন, মানে রামদূতি ভট্টাচার্য, ওনাকে বিষয়টা একটু জানিয়ে দিতেন এবং ওনার কোনো রকম অসুবিধা ঘটবে কিনা জেনে যদি আমাকে একটু বলতেন বড় উপকার হতো। আর এমন কি ব্যাপার বাবু, উনি প্রায় রোজই আসেন বুথে।
আমি কথা বলিয়ে দেবো, আপনার নম্বরটা শুধু দিয়ে রাখুন। খবরটা শুনে খুব খুশি হয়েছেন তিনি। রামদূতী জানিয়েছেন, অবশেষে তুমি আসছো, এ তো খুব ভালো খবর। এতদিন পরে তোমার সঙ্গে দেখা হবে আমি তো ভাবতেই পারছি না। আমিও আসলে খুব এক্সাইটেড, কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধে? আরে না না না, এটা তো তোমারই বাড়ি বাবা। আমি তো শুধু এতদিন এই দিনটারই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ও, আর একটা কথা, যতদূর সম্ভব আমার পৌঁছাতে রাত হবে। তুমি কোনো চিন্তা করো না, বাস স্ট্যান্ড থেকে তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই। হ্যাঁ বাবা, আমি অপেক্ষা করে থাকবো। কাজেই নতুন জায়গা হলেও আর অন্ধকার নামলেও সে বাড়িতে পৌঁছবার ব্যাপারে কোজাগরের তেমন কোনো চিন্তা নেই। বাস চলতে থাকলো। শীতের সময় দিনের আলো বেশিক্ষণ থাকে না। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামতে শুরু করলো। একটা ক্ষেতের মতো জায়গায় এসে মুহূর্তের জন্য দাঁড়ালো বাসটা। দু চারটে দোকান আর গরুর গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে। বাসের শেষ 3 জন সহযাত্রীও সেইখানে নেমে পড়ল। আর তারপরেই যেন গাঢ় হতে শুরু করলো অন্ধকার। আর সেই গাঢ় অন্ধকারের মধ্যে দিয়ে তীরবেগে ছুটতে লাগলো বাসটা। আরও প্রায় 1 ঘন্টা চলার পর, দাদা, আরে ও দাদা, আমরা রঘুনাথপুর এসে গেছি তো। কোজাগর গাড়ি থেকে নেমে পড়ল। একটা 3 মাথার মোড়, অন্য দুদিক থেকে দুটো রাস্তা এসে মিশেছে বড় রাস্তার সঙ্গে। কোজাগরকে নামিয়ে দিয়েই সে দুটোর একটা রাস্তায় বাসটা কয়েক মুহূর্তের মধ্যেই তার শব্দ ও পিছনের ক্ষীণ আলো সহ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। আকাশে নখের ফালির মতো চাঁদ উঠতে শুরু করেছে। তার আলোতে কাছাকাছি জায়গাগুলো খানিকটা দেখা যাচ্ছে, আর দূরের জায়গাগুলো ডুবে আছে কুয়াশা মাখানো অন্ধকারের মধ্যে। রাস্তার মোড়ে দরমার বেড়া আর টিন বা টালির ছাউনি দেওয়া কয়েকটা দোকান আছে ঠিকই, কিন্তু তাদের ঝাঁপ সব বন্ধ। সম্ভবত অন্ধকার নামতে দোকান বন্ধ করে ফিরে গিয়েছে দোকানিরা। কোজাগর চারপাশে তাকিয়ে দেখতে লাগলো কোথাও কোনো লোকজন আছে কিনা। কোনো লোকই তো চোখে পড়ছে না এখানে। জীবন্ত প্রাণী বলতে একটা কুকুর শুধু শুয়ে আছে একটা দোকানের টিনের শেডের নিচে। ঘাড় তুলে সে দেখছে কোজাগরকে। চারপাশে কাউকে দেখতে না পেয়ে একটু অস্বস্তি বোধ করল কোজাগর। যার বা যাদের আমাকে নিতে আসার কথা তারাই বা কোথায়? কেউ নিতে না এলে বেগতিক হবে। এখানে কোনো লোকজন বা গাড়ি ঘোড়াও নেই যে তাদের সাহায্যে বাড়িটায় গিয়ে পৌঁছাবো। কিন্তু রামদূতীবাবু যখন বলেছেন বাড়িটাতে নিয়ে যাওয়ার জন্য লোক আসবে, তখন নিশ্চয়ই আসবে। দেখি, খানিকক্ষণ অপেক্ষা করে দেখি। কুকুরটা যে শেডটার নিচে শুয়েছিল, কোজাগরও এগিয়ে গিয়ে তার নিচেই দাঁড়ালো কুয়াশা থেকে মাথা বাঁচাবার জন্য। পিঠের ব্যাগ থেকে বিস্কিটের প্যাকেট বের করে একটা বিস্কিট কুকুরটার দিকে ছুঁড়ে দিয়ে নিজে বিস্কিট খেতে শুরু করলো। খা। মিনিট 5 পর কোজাগর বিস্কিটগুলো প্রায় শেষ করে ফেলেছে। কুকুরটা আর একটা বিস্কিটের প্রত্যাশায় তার দিকে তাকিয়ে লেজ নাড়ছে। কিরে, আর একটা যাই? হাতের শেষ বিস্কিটটা সে ছুঁড়ে দিল কুকুরটার সামনের মাটিতে। কুকুরটা এক পা এগিয়ে সেই বিস্কিটটা মুখে তুলতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো, কান খাড়া করে তাকালো বড় রাস্তার সঙ্গে এসে মেশা সামনের অন্ধকার মেঠো পথটার দিকে। তারপর বিস্কিটটা কোনো ক্রমে মুখে তুলেই দোকানঘরটার পিছনে কোথায় যেন আত্মগোপন করল। আর এর কিছুক্ষণের মধ্যে একটা অস্পষ্ট শব্দ কানে এসে লাগলো কোজাগরের। একটা অদ্ভুত ঠক ঠক শব্দ। দূর থেকে যেন শব্দটা এগিয়ে আসছে। এরপর একটা আলোকবিন্দু দেখতে পেল সে।
কুকুরটা সেদিকে তাকিয়ে দুধদারে কোথায় পালিয়ে গেল। সেই রাস্তায় কুয়াশার আড়াল থেকে আত্মপ্রকাশ করেছে একটা আলোক বিন্দু। সেটা দুলতে দুলতে এগিয়ে আসছে, আর তার সঙ্গে সেই ঠক ঠক শব্দটাও। এর কিছুক্ষণের মধ্যেই কোজাগরের সামনে আবির্ভূত হলো একটা বলদে টানা গাড়ি। যে আলোটা দেখা যাচ্ছিল সেটা হলো গাড়িটার পিছনে ঝুলতে থাকা লণ্ঠনের আলো, আর শব্দটা হলো গরু বা বলদ দুটোর গলায় বাঁধা কাঠের ঘণ্টার। এই ব্যাপারটা শহুরে কোজাগরের কাছে সম্পূর্ণ অচেনা। এই শীতের সন্ধ্যা রাতে গাড়ির গাড়োয়ান লোকটার আপাদমস্তক চাদরে মোড়া। বলি, বাবু কি কলকাতা থেকে এইছেন? কিঙ্কর উকিলের বাড়ি যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতা থেকেই আসছি, সেখানেই যাব। আমি আপনাকে নিতে এইছি বাবু। নেন, গাড়িতে উঠে পড়ুন। কোজাগরের সঙ্গে মালপত্র বলতে একটা সুটকেস আর একটা ব্যাগ। সে আগে কোনোদিন গরুর গাড়িও চাপেনি। সঙ্গের ব্যাগ সুটকেস গাড়িতে তোলার পর গাড়োয়ান তাকে ইশারা করল ছাউনির ভিতরে গিয়ে বসার জন্য। খড়ের বিছানায় আরাম করে বসল সে। গাড়োয়ান আবার গাড়ির মুখ ঘুরিয়ে যে পথে এসেছিল সেই পথেই রওনা দিল। প্রথম গরুর গাড়ি চড়ার অভিজ্ঞতাতে কোজাগরের বেশ মজাই লাগলো। বলছি, বাড়িটাতে পৌঁছোতে কত সময় লাগবে? খুব বেশি সময় নয়। লোকটা তার চাদরটা এমনভাবে মুড়ি দিয়ে রেখেছে যে তার মুখ বোঝবার উপায় নেই, আর তার গলার স্বরটাও এমন যেন অদ্ভুত আর ফ্যাঁস ফ্যাঁসে। অন্ধকার আর কুয়াশার মধ্যে দিয়ে সে এগিয়ে নিয়ে চলল তার গাড়ি। গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। কোজাগর চারপাশে দেখার চেষ্টা করলেও অন্ধকার নামার সঙ্গে সঙ্গে এ অঞ্চলে এত কুয়াশা নেমেছে যে কয়েক হাত দূরের জিনিসও ঠাহর হচ্ছে না। বাইরে তাকিয়ে একসময় তার মনে হতে লাগলো সে যেন অনন্তকাল ধরে ওই ঠক ঠক শব্দ শুনতে শুনতে অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলছে। কেমন যেন এক আশ্চর্য অনুভূতি হতে লাগলো তার। এরপর চাঁদ মাথার উপর উঠতে শুরু করলো। তার ক্ষীণ আলোতে অন্ধকার কিছুটা কাটল। কোজাগর দেখল তাদের যাত্রাপথের দুপাশে শূন্য ক্ষেত, মাঝে মাঝে কয়েকটা গাছ ভূতের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎই কোজাগরকে চমকে দিয়ে গাছেই কোথা থেকে যেন একপাল শেয়াল ডেকে উঠল। কুয়াশা মাখা রাত্রিতে কেমন যেন অপার্থিব শোনালো তাদের সেই চিৎকার। আর শব্দটা শোনার পরই গাড়িটাকে টেনে নিয়ে চলা গরু দুটো হঠাৎই তাদের চলার গতিবেগ বাড়িয়ে দিয়ে হ্যাঁচড় প্যাঁচড় করে চলতে শুরু করলো। শিয়ালরা ভারী ধূর্ত হয়। রাতের বেলায় অনেক সময় ওই ছুটে এসে ওই চলন্ত গরুর পায়ে কামড় দিয়ে পালায়। ওদের লালাতে বিষ থাকে বাবু। গা পচে গিয়ে কোনো কোনো গরু বলদ তো মারাও যায় সেই জন্যে। তখন আর কি, সেই দেহগুলো ভাগাড়ে ফেলে দিলে ওই শেয়ালে খাদ্যে পরিণত হয়। পথের নিয়ম হচ্ছে সব পথেরই একটা শেষ থাকে। এই পথেরও শেষ হলো এক সময়। যাত্রা শুরুর আধ ঘন্টা সময় পর ক্ষীণ চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা পুরানো আমলের একটা পেল্লায় আকৃতির দোতলা বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো কোজাগর। বেশ বড় একটা উন্মুক্ত দরজা আছে বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। গাড়োয়ান লোকটা গাড়ি নিয়ে দেউড়ির মতো সেই জায়গা অতিক্রম করে অন্ধকার বাড়িটার মধ্যে প্রবেশ করে থামলো উঠোনের মতো একটা জায়গাতে। নেমে পড়ুন, এটাই সেই বাড়ি। কোজাগর তার মালপত্র নিয়ে গাড়ি থেকে নামতে না নামতেই লোকটা নিজের আসন ছেড়ে বাড়ির ভিতর অন্ধকারের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। গাড়ি থেকে নেমে চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলো কোজাগর।
বাড়ির ভিতর দিকেও উঠোনটা ঘিরে একতলা আর দোতলায় থামওয়ালা বারান্দা আছে, আর তার গায়ে লাগানো সার ঘর। তবে কোথাও কোনো আলো নেই, যেন কোনো মানুষজন থাকে না এই বাড়িটাতে। কোজাগর গাড়ি থেকে নামার পরেই হঠাৎ দপ করে জ্বলে উঠে গাড়ির পিছনের ঝুলন্ত লণ্ঠনটাও নিভে গেল। যেন শুধু গাড়িটার আসা যাওয়ার জন্য তেল ভরা হয়েছিল লণ্ঠনে। আলোটা নিভে যেতেই আরো অন্ধকার হয়ে উঠল চারপাশ। কিন্তু এর কয়েক মুহূর্তের মধ্যে একতলার একটা ঘরের দরজা খুলে গেল, আর সে ঘর থেকে বেরিয়ে এলো কাচের ঢাকনা দেওয়া তেলের বাতি হাতে একটা লোক। সে ধীর পায়ে বারান্দা থেকে নেমে এসে দাঁড়ালো কোজাগরের সামনে। তারপর বাতিটাকে একটু উপরে তুলে ধরল কোজাগরকে ভালো করে দেখার জন্য। বাতির আলো যেমন কোজাগরের মুখের উপর পড়ল, তেমনই পড়ল সেই লোকটার গায়ে মুখেও। এই ঠান্ডাতেও লোকটার পরনে ধুতির উপর শুধু একটা পাতলা কাপড় কি উড়নি জড়ানো। লোকটা বৃদ্ধ, মুখে অসংখ্য বলি রেখা, পলিত কেশ, বয়সের ভারে শরীরটা শীর্ণ, কিছুটা যেন নুবজও বটে। 24 বছর বয়সী কোজাগরকে দেখে ধীরে ধীরে বৃদ্ধের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি হলাম রামদূতি ভট্টাচার্য। এককালে তোমার ঠাকুরদার কাজকর্ম দেখাশোনা করতাম। এখন এই বাড়িটা দেখি। তোমাকে দেখে আজ আমার যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বৃদ্ধের পরিচয় পেতেই কোজাগর তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করল। প্রণাম করার সময় রামদূতির পা দুটো কেমন যেন অদ্ভুত রকমের ঠান্ডা বলে মনে হলো কোজাগরের। হয়তো বৃদ্ধের পায়ে কোনো চটি জুতো নেই বলেই। কোজাগর তাঁকে প্রণাম করাতে বৃদ্ধ খুশি হলেন। চলো এবার ভেতরে চলো, বাইরে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। কোজাগর নিজের সুটকেস ব্যাগ নিয়ে অনুসরণ করল বৃদ্ধকে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে রামদূতি বললেন, এখানে থাকতে তোমার শুধু একটাই সমস্যা হবে, বাড়িটাতে ইলেকট্রিসিটি নেই তো। বহুকাল আগেই তা কেটে দেওয়া হয়েছে। আমার অবশ্য অন্ধকারেই অভ্যেস হয়ে গেছে। দোতলার বারান্দায় উঠে শেষ প্রান্তে গিয়ে একটা ঘরের দরজা খুলে দিয়ে কোজাগরকে নিয়ে ভিতরে ঢুকলেন রামদূতি। ছিমছাম একটা ঘর, পুরনো আমলের একটা খাটের ওপর চাদর বিছানা পাতা, বেশ কয়েকটা আলমারি আর একটা চেয়ার টেবিলও আছে সেই ঘরে। ঘরটার একপাশে একটা ছোট ঘরের দরজা দেখা যাচ্ছে, মনে হয় বাথরুম। রামদূতি টেবিলের ওপর বাতিটা নামিয়ে রাখলেন। এটা কার ঘর জানো? কর্তাবাবু, অর্থাৎ তোমার ঠাকুরদার ঘর। এই ঘর আজও আমি যত্নে রেখেছি। নিজের হাতে ঘরটা পরিষ্কার করি, কারণ আমি জানতাম আজ না হয় কাল তুমি একবারের জন্যে হলেও এ বাড়িতে আসবে। তুমি যে খাটে শোবে ওখানেই তোমার ঠাকুরদা ঘুমাতেন। আমি যে শুধু কোর্টে তার মুহুরির কাজ করতাম তা নয়, এ বাড়ির নানান কাজও করতাম। এমনকি তিনি যখন ওই খাটে শুয়ে থাকতেন তখন কখনো কখনো তার পাও টিপে দিতাম। তিনি যখন কলকাতা চলে গেলেন তখনও এই বাড়িটা দেখাশোনার জন্য আমাকে এখানে রেখে গিয়েছিলেন, আর সেই থেকে আমি এ বাড়িতে আছি। এখানকার কোর্টের সমস্ত কাজকর্ম মিটতে ওই 3-4 দিন মতো সময় লাগবে। সেই কটা দিন আপনার একটু কষ্টই হবে। এ বাড়ি তো আসলে তোমার, আমি বাড়িটা দেখাশোনা করি মাত্র। তুমি যখন খুশি থাকতে পারো, যত দিন খুশি। না, তুমি অনেকটা পথ এসেছো, এই স্নান ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। আমি দুটো চাল ডাল ফুটিয়ে রেখেছি, সেগুলো নিয়ে আসি তোমার জন্য। প্রতিদিন সকাল 6টা নাগাদ ঘুম ভাঙে কোজাগরের। নতুন জায়গাতে এসেও তার ব্যতিক্রম ঘটল না। গতরাতে রামদূতি ফিরে এসে রাতের খাবার দিয়ে গিয়েছিলেন। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল কোজাগর। ঘুম ভাঙার পর
ঘরের জানালাগুলো খুলে দিল সে। বড় বড় জানালা দিয়ে আলো প্রবেশ করলো ঘরটাতে। জানালাগুলো দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। বাড়িটার একদিকে ফাঁকা জমি, অন্যদিকে দূরে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। তা দেখে সে অনুমান করল মনে হচ্ছে রঘুনাথপুরের ওই অঞ্চলেই আমাকে যেতে হবে। তারপর কোজাগর পায়চারি করতে করতে দরজা খুলে ভিতরের বারান্দায় এসে রেলিং ধরে নিচে উঁকি দিল। শূন্য উঠোন, কেউ কোথাও নেই। তবে গতরাতে অন্ধকারের মধ্যে যে জিনিসগুলো তার চোখে পড়েনি, দিনের আলোতে ওপর থেকে সেগুলো এবার তার নজরে এলো। বিশাল উঠোনটার এক কোণে একটা বড় কুয়ো বা ইঁদারা আছে। তার মুখের চারপাশ কোমর সমান উঁচু ইঁটের গাঁথনি দিয়ে বাঁধানো। যে পথে গতরাতে কোজাগর বাড়িটাতে প্রবেশ করেছে তার ঠিক বিপরীত দিকে বাড়ির বাইরে বেরোবার জন্য একটা দরজা আছে। তার ঠিক বাইরে একপাশে একটা ছোট মন্দির। তবে দিনের আলোতেও বাড়িটাতে কোনো লোক চোখে পড়ল না। দাঁত মেজে কলঘর থেকে ফ্রেশ হয়ে আসার কিছুক্ষণের মধ্যে চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলেন বৃদ্ধ রামদূতি। দিনের আলোতে এবার বৃদ্ধকে ভালো করে দেখল কোজাগর। তাঁর হাতের চামড়াগুলো বয়সের ভারে ঝুলে পড়ে ভিতর থেকে কাঠির মতো হাড় আর রগগুলো বেরিয়ে এসেছে যেন। মুখমণ্ডলের অবস্থাও ঠিক একই রকম। বলিরেখায় লোল চর্মের আড়াল থেকে যেন তাঁর খুলি বা করটির আভাস মিলছে। তবে বৃদ্ধ হলেও তাঁর কোটরগত চোখ দুটো যেন আশ্চর্য রকম উজ্জ্বল। 10টাতে নিশ্চয়ই কোর্ট খুলে যাবে। আমি তার আগেই ওখানে গিয়ে পৌঁছাতে চাই। কিভাবে যাব যদি একটু আমাকে বলে দেন। হ্যাঁ, ভ্যান রিক্সা পাওয়া যাবে। গত রাতে তোমাকে একটা অন্য রাস্তা দিয়ে আনা হয়েছে, তাই কাউকে দেখতে পাওনি। তাছাড়া এই বাড়িটা শহরের বাইরে বলে এদিকে লোক চলাচলও কম। তবে বাড়ির উল্টো দিকের রাস্তা দিয়ে লোক চলাচল আছে। দুপুরে তোমার জন্য মাছ ভাত রান্না করে দেব বাবা। তাছাড়া টিউবওয়েল থেকে তোমার চান করার জল তুলে দিতে হবে, তাই দরজাটা খুলে রেখে যেও। এসব কাজ কে করবে? আমি ছাড়া তো এ বাড়িতে কোনো লোক নেই বাবা। এই না না না, এসব আপনাকে করতে হবে না। কয়েকদিনের ব্যাপার। আমি খাবার দাবার বাইরে থেকে কিনেই খেয়ে নেবো। আর আপনাকে জল তুলতে হবে না, জলটা আমি নিজেই তুলে নেব। তা কি হয়? তুমি জজ সাহেবের নাতি বলে কথা। তার উপর এ বাড়ির মালিক, আমার আশ্রয়দাতা। তোমাকে কি আমি এসব কাজ করতে দিতে পারি? খুব পারবেন। আমি সমস্ত আমার কাজ করব। আচ্ছা, একলা এত বড় বাড়িতে আপনার সময় কাটে কিভাবে? হ্যাঁ, কেটে যায়, অভ্যেস হয়ে গেছে। তাছাড়া বাড়ির ঠিক বাইরেই মহাবিদ্যার একটা মন্দির আছে। সেখানে পূজা অর্চনা করে আমার কিছুটা সময় কেটে যায়। বাড়ির উত্তর দিকে কিছুটা দূরে একটা গ্রাম্য শ্মশান ছিল। পরে সরকার সেটা অন্যত্র উঠিয়ে নেন, কিন্তু দেবী মূর্তিটা সেখানেই পড়েছিল। তোমার ঠাকুরদা কলকাতা চলে যাবার কিছুদিন পর আমি তাঁরই অনুমতিক্রমে সেই মূর্তিটা উঠিয়ে আনি। দেবী শ্মশানচারিণী, তাই তার মূর্তি বাড়ির ভেতরে স্থাপন না করে বাড়ির ঠিক বাইরেই তাকে স্থাপন করি। আমি তার নিত্য সেবা করি। আচ্ছা, তার মানে এই মন্দিরটাই বারান্দা থেকে দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, কর্তাবাবুর ইচ্ছে ছিল এখানে এসে মন্দির আর মাকে একবার দর্শন করে যাবেন, কিন্তু তাঁর সে ইচ্ছে আর পূরণ হলো না। হ্যাঁ, আমার মায়ের মুখে শুনেছি। হঠাৎ করেই তিনি একদিন পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছিলেন। মা এ কথাও আমাকে বলেছেন যে ঠাকুরদা মারা যাওয়ার কয়েকদিন আগেই আপনি তার সঙ্গে দেখা করার জন্য কলকাতাতে আমাদের বাড়িতে গিয়েছিলেন। আমাদের বাড়িতে সেই তো আপনার শেষ যাওয়া। সত্যি কথা বলতে কি, কর্তাবাবু মারা যাবার পর আমার কলকাতা যাবার ইচ্ছেটাই চলে গিয়েছিল। তবে আমি শেষ যেদিন তাঁর সঙ্গে দেখা করতে যাই, সেদিন তাকে দেখে আমার সুস্থ সবল বলেই তো মনে হয়েছিল। কিন্তু হঠাৎ কি হলো বলো তো, যে তিনি তার কয়েক মাসের মধ্যে এইভাবে পরলোক গমন করলেন? আপনাকে আর কি বলবো, আপনি তো সবই জানেন।
ঠাকুরদা রাশভারী প্রকৃতির মানুষ ছিলেন। বাড়িতে মা বাবা কারোর সঙ্গেই তিনি তেমনভাবে তো কথাই বলতেন না। কোর্টের কথা বাড়িতে আলোচনাও কিছু করতেন না। আর আমি তো তখন জন্মাইও নি। তবে মায়ের মুখে শুনেছি তিনি হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কদিন আগে থেকে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দিয়েছিলেন। আদালতেও আর যাননি। মা কোথা থেকে যেন পরে জেনেছিল যে মারা যাওয়ার কদিন আগে এক অপরাধীকে তিনি ফাঁসির সাজা শুনিয়েছিলেন। আইনের কাছে সবার হাত পা বাঁধা থাকলেও ফাঁসির সাজা তো, অর্থাৎ সরকারি আইন অনুসারে একটা মানুষকে হত্যার নির্দেশ দেওয়া। তিনি নির্দেশ দিলেও হয়তো ব্যাপারটা তার মনের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল। রায় ঘোষণার পর হয়তো তার মনে হয়েছিল যে সত্যিই লোকটা খুন করেছিল তো। আর আমার মনে হয় এর থেকেই সম্ভবত ঠাকুরদার মনে একটা মানসিক চাপ তৈরি হয়েছিল, আর তার ফলে এই হার্ট অ্যাটাক। না, এবার আমি যাই। বাবা, আমি নিচেই থাকি, তুমি প্রয়োজনে হাঁক দিও। স্নান সেরে বাইরে বেরোবার জন্য তৈরি হয়ে 9টার সময় নিচে নামলো কোজাগর। গরুর গাড়িটা এখন আর উঠোনে নেই, সম্ভবত সেটা গত রাতেই চলে গিয়েছে। নিচের বারান্দাতে এক জায়গায় বসেছিলেন বৃদ্ধ। উঠে দাঁড়ালেন তিনি। চলো, তোমাকে একটু এগিয়ে দিই। বৃদ্ধের পিছন পিছন কোজাগর এগোলো বাড়ির বাইরে বেরোবার জন্য। বাইরে বেরোবার আগে হঠাৎই সে কৌতূহলবশত এগিয়ে গিয়ে দাঁড়ালো কুয়োটার সামনে। উঁকি দিল কুয়োর ভিতর। গভীর কুয়ো, প্রায় তল দেখা যায় না বললেই চলে। অনেক নিচে জল দেখা যাচ্ছে। কুয়োর ওপর থেকে একটা কপিকলের সাহায্যে একটা বালতি নিচে নামানোর ব্যবস্থা রয়েছে। এই কুয়োর জলে সমস্ত কাজকর্ম হয়? হ্যাঁ, আগে হতো, এখন এই টিউবওয়েলের জলেই হয়। এরপর বাড়ির বাইরে বেরিয়ে এলো তারা। বাইরে বেরোলেই একপাশে মহামায়ার মন্দির, তার দরজাতে বাইরে থেকে শিকল তোলা। কোজাগর সেই দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। বলছি কি, কাজে যাবার আগে যদি একবার মায়ের মুখটা একটু দর্শন করা যায়। তার কথা শুনে একটু ইতস্তত করেই যেন রামদূতী দরজাটা খুললেন। কোজাগর পায়ের চটি খুলে চৌকাঠের সামনে দাঁড়িয়ে উঁকি দিল গর্ভ মন্দিরে। কোষ্টি পাথরের যে মূর্তিটা আধ অন্ধকারে দাঁড়িয়ে আছে, তাকে দেখে বেশ একটু অবাকই হলো কোজাগর। মূর্তিটা সাধারণ কালী মূর্তির মতো নয়। এলোকেশে সেই মূর্তির মধ্যে একটা ভয়ঙ্কর ভাব প্রকটভাবে বিদ্যমান। দেবীর ওষ্ঠাধারের বাইরে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ দন্ত। রিমুণ্ড শোভিত দেবীর পায়ের আঙুলগুলোও নখরযুক্ত। চোখের দৃষ্টিতেও কেমন যেন একটা ক্রোধের আভাস ফুটে আছে, যেন তিনি ভয়ঙ্করের প্রতিমূর্তি। মূর্তিটা দেখে কোজাগর বিস্মিত হল। এই জায়গাতে একসময় নাকি রঘু ডাকাতের ডেরা ছিল। সে থেকেই নাকি এ জায়গার নাম রঘুনাথপুর। তিনি এ স্থান ছেড়ে চলে যাবার পর তার কিছু অনুচর এখানেই রয়ে গিয়েছিল। তারা ঠিক রঘু ডাকাতের মতো সহৃদয় ছিল না, তারা ছিল নৃশংস। এই মূর্তি তারাই শ্মশানে প্রতিষ্ঠিত করেছিল বলে কথিত আছে। তাই মায়ের এমন ভয়ঙ্কর রূপ। তবে যাই হোক, মায়ের মূর্তি তো শ্মশানে একটা ভাঙা ঘরে একলা পড়েছিল, সেটা আমার ভালো লাগছিল না। তাই মূর্তিটাকে আমি নিয়ে আসি। তন্ত্রাচারে পূজা দিতে হয় মাকে, সে বিদ্যে আমার কিছুটা জানা আছে। ও রিক্সা, রিক্সা যাবে? সামনের রাস্তাতেই একটা ভ্যান রিক্সা দেখা গেল। কোজাগর 1 মিনিটের মধ্যে দেবী মূর্তিকে প্রণাম জানিয়ে ভ্যান রিক্সায় চেপে রওনা হয়ে গেল গন্তব্যের উদ্দেশ্যে। রঘুনাথপুর আসলে একটা গঞ্জের মতো জায়গা। বাজার অঞ্চলেই পোস্ট অফিস, থানা, আদালত ইত্যাদি সরকারি বাড়িগুলো অবস্থিত। লোকজনপূর্ণ আদালত চত্বরটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না কোজাগরের। কলকাতার উকিল বিকাশ চৌধুরী তাকে স্থানীয় উকিল নরসিংহ দত্তর সঙ্গে দেখা করতে বলেছিলেন। তাকেও খুঁজে পেল কোজাগর। কলকাতার বড় উকিলের সাগরেদ বলে কোজাগরকে বেশ খাতির করল লোকটা। বেশ কয়েক ঘন্টা ধরে তারা দুজনে মিলে প্রয়োজনীয় কথাবার্তা বলল।
কাগজপত্র তৈরি করল। সেই কাজ মেটার পর কাছেই একটা হোটেল থেকে দুপুরের খাওয়া সেরে রাতের জন্য কিছু শুকনো খাবার কিনে নিয়ে একটা ভ্যান রিক্সা ধরে বাড়ি ফেরার জন্য এগোলো সে। কোজাগর যখন বাড়িতে ফিরে এলো তখন মাঝ দুপুর। বাড়িতে ফিরে রামদূতিকে দেখতে পেল না সে, হয়তো তিনি ঘুমোচ্ছেন। কোজাগর তার জিনিসপত্র নিয়ে সোজা উপরের ঘরে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই কম্বল মুড়ি দিয়ে আরাম করে শুয়ে পড়ল সে। এদিনের মতো কাজ তার শেষ। দু চোখে ঘুম নেমে এসেছে প্রায়। ঠিক এমন সময় রামদূতি বাবু এলেন? বিছানা ছেড়ে উঠে দরজা খুলল সে, কিন্তু দরজার বাইরে কেউ নেই, বারান্দাতেও না। তবে কি ভুল শুনলাম? তাই হবে বোধ হয়। যাই শুয়ে পড়ি। দরজা বন্ধ করে আবার বিছানায় ফিরে এলো কোজাগর। কম্বল মুড়ি দিয়ে সবে আবার শুয়েছে, ঠিক তখনই আবার কে এলো এখন? আবারও উঠতে হলো তাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে দ্বিতীয়বার বাইরে বেরিয়েও আগের মতোই কাউকে দেখতে পেল না সে। বারান্দার রেলিংয়ের কাছে এসে নিচে তাকালো সে। নিচে শূন্য উঠোন, কোথাও কেউ নেই। কিন্তু দরজা ধাক্কা দেবার শব্দটা সে ভুল শোনেনি। কেউ যদি বাইরে নাই থাকে তবে শব্দটা হচ্ছে কিভাবে? দ্বিতীয়বার দরজা খুলে বাইরে বেরোবার পর কোজাগরের ঘুমটা কেটে গেল। কিছুক্ষণ দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকার পর একতলায় নেমে এলো সে। তারপর পায়চারি শুরু করলো উঠোনে। শীতের দুপুরে পিঠে রোদ লাগতেই বেশ আরাম বোধ হলো তার। আনমনে হাঁটতে হাঁটতে একসময় কুয়োটার কাছে গিয়ে সে উপস্থিত হলো। ঠিক এই সময় একটা শব্দ এলো তার কানে। কুয়োর নিচ থেকে একটা শব্দ আসছে। কেউ যেন দাপাদাপি করছে কুয়োর জলে। শব্দটা শুনে কোজাগর কৌতূহল বশত এগিয়ে গিয়ে কুয়োর রেলিং ধরে ভিতরে উঁকি দিল। অনেক নিচে জল। তাকে মুহূর্তের জন্য তার মনে হলো জলের মধ্যে কার যেন মুখ ভেসে উঠেছে। ও কার মুখ? তুমি কখন ফিরলে? আমাকে ডাকুনি কেন? কি করছো ওখানে? রামদূতির কণ্ঠস্বরে চটকা ভাঙল কোজাগরের। কখন যেন ঘর ছেড়ে উঠোনে নেমে এসেছেন বৃদ্ধ। হ্যাঁ, আমি বেশ কিছুক্ষণ আগেই ফিরেছি। ঘরেই ছিলাম, তারপর নিচে নেমে এসে দাঁড়ালাম। বৃদ্ধ কুয়োর কাছে এসে দাঁড়ালেন। কোজাগর আবার কুয়োর ভিতর তাকালো। এবারও সে জলের মধ্যে একটা মুখ দেখতে পেল, তবে সেটা তার নিজেরই মুখ। ইস, একটু আগে তার মানে নিজের মুখে ছায়া দেখেই হঠাৎ চমকে উঠেছিলাম। ঠিক যেমন রজ্জুতে সর্পভয় হয়, ঠিক তেমন। কোর্টের কাজ তোমার হয়েছে? হ্যাঁ, মিটেছে আজকের মতো। কর্তাবাবু যখন প্রথমবার জজ হলেন, আমার সে কি আনন্দ! কোজাগরের ঠাকুরদার স্মৃতিচারণ শুরু করলেন বৃদ্ধ। তার প্রতি কথায় কোজাগরের ঠাকুরদার সম্পর্কে ফুটে উঠতে লাগল অসীম ভক্তি শ্রদ্ধা। সন্ধ্যা নামতেই বাড়ি ও বাড়িটার চারপাশে একটু ঘোরাঘুরির পর নিজের ঘরে উঠে পড়েছিল কোজাগর। বৃদ্ধ রামদূতির সঙ্গে কথাবার্তা বলে বেশ ভালো লেগেছে তার। বৃদ্ধ বড় স্নেহশীল মানুষ, তাছাড়া একজন সজ্জন এবং অতীব ভদ্র মানুষও বটে। এত বছর হয়ে গেল, তবু কোজাগরের ঠাকুরদার প্রতি তাঁর ভক্তি শ্রদ্ধা এতটুকুও কমেনি। বৃদ্ধের পরিশ্রম লাঘবের জন্য কোজাগর তাঁকে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে যে তার জন্য রান্নার ব্যবস্থা করার কোনো দরকার নেই। সমস্ত সন্ধ্যারাত্রিটা সে সঙ্গে করে আনা বই এবং কোর্ট থেকে সংগ্রহ করা মামলার কাগজপত্র দেখে কাটিয়ে দিল। এরপর রাত 9টা নাগাদ শুকনো খাবার খেয়ে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু ঘুম এলো না। পরদিন আবার তাকে কোর্টে যেতে হবে, এইসবই ভাবতে লাগলো সে। বাইরে বেড়ে চলল কুয়াশা মাখা রাত। হঠাৎ এক সময় একটা শব্দ কানে এলো কোজাগরের। কোথা থেকে যেন
ঘণ্টার শব্দ ভেসে আসছে। কে বাজায়? বৃদ্ধ রামদূতী নিশ্চয়ই মন্দিরে পুজোয় বসেছেন। সেই শব্দ শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়ল কোজাগর। কিন্তু এক সময় ঘুমটা ভেঙে গেল তার। এত রাত্রিবেলা বৃদ্ধ আবার কি করতে এলেন? কোজাগর বিছানা থেকে নেমে পড়ল, তারপর এগিয়ে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাইরে কেউ কোথাও নেই, ঠিক দুপুরবেলার মতো। তবে কি দরজার পুরনো পাল্লাতে কোনো গন্ডগোল রয়েছে? বাতাস বা অন্য কিছুর আঘাতে দুলে উঠে অমন শব্দ করছে? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারল না সে। ঘন্টার শব্দ থেমে গিয়েছে কখন? বাইরে নিস্তব্ধ নিঝুম রাত। কোজাগর আবার তার ঘরে ঢুকে পড়তে যাচ্ছিল, ঠিক সেই সময় অস্পষ্ট একটা শব্দ হলো। কোজাগর এরপর দেখতে পেল তার কিছুটা তফাতে বারান্দার সিঁড়ির কাছে আধো অন্ধকারে মাঝারি আকৃতির বলের মতো কি একটা জিনিস পড়ে আছে। জিনিসটা সম্ভবত কাঁপছে। মৃদু খটখট শব্দ হচ্ছে তার থেকে। কি ওটা? কোজাগর জিনিসটার দিকে এগোতেই সেটা গড়াতে শুরু করলো। তারপর সিঁড়ি দিয়ে গড়িয়ে দ্রুত নামতে লাগলো নিচে। জিনিসটার প্রতি কৌতূহলবশত কোজাগরও নামতে লাগলো সিঁড়ি বেয়ে। কিন্তু তার থেকে অনেক দ্রুত গতিতে, অনেকটা লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নামলো সাদাটে রঙের জিনিসটা। কোজাগর যতক্ষণে নিচে নামলো ততক্ষণে জিনিসটা উঠোনে। মধ্যরাত, তার উপর কুয়াশা নেমেছে। বিরাট উঠোনটার চারপাশের কোণগুলো সেই কুয়াশাময় অন্ধকারে নিমজ্জিত। বলের মতো জিনিসটা গড়াতে গড়াতে কুয়োটা যেদিকে আছে সেই দিকে হারিয়ে গেল। ওপরে ফিরে যাব না, জিনিসটাকে অনুসরণ করে যখন নিচে নেমেই এলাম তখন একটু এগিয়ে গিয়ে দেখি না সেটা কি। কুয়াশা ভেদ করে কোজাগর এগুলো কুয়োর দিকে। তার কাছাকাছি পৌঁছতেই কুয়াশার আবরণ ভেদ করে কোজাগরের চোখে ধরা দিল কুয়ো সংলগ্ন জায়গাটা। সে দেখল কুয়োর কাছেই মাটিতে পড়ে আছে সেই সাদা বলের মতো জিনিসটা। কোজাগর পা বাড়ালো সেটা ওঠাবার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে কোজাগরকে অবাক করে দিয়ে এই নিশুতি রাতে কোথা থেকে যেন আবির্ভূত হলো একটা বাচ্চা ছেলে। 10-12 বছর বয়স হবে ছেলেটার। কোজাগর কুয়োর সামনে পৌঁছবার আগেই ছেলেটা মাটি থেকে জিনিসটা কুড়িয়ে নিল। তারপর কোজাগরের দিকে একবার তাকিয়ে নিয়ে উঠে পড়ল কুয়োর ঘেরা বা প্রাচীরের গায়ে। কুয়াশার জন্য কুয়োর ওপাশটা ভালো করে দেখা যাচ্ছে না। তারই মধ্যে কোজাগর দেখতে পেল ছেলেটা কোজাগরের দিকে পিছন ফিরে অনেকটা ঝাঁপ দেবার ভঙ্গিতে হারিয়ে গেল সেই কুয়াশার মধ্যে। বাচ্চা ছেলেটা এত রাত্রিবেলা কোথা থেকে এলো, আর গেলই বা কোথায়? কোজাগর কৌতূহলবশত এগিয়ে গিয়ে দাঁড়ালো কুয়োর সামনে। তারপর ইটের রেলিং ধরে নিচে উঁকি দিল। দেখা গেল না কিছুই। গাঢ় অন্ধকার খেলা করছে কুয়োর ভেতর। ঠিক এই সময় কে কে ওখানে? কোজাগর দেখল মন্দিরের দিকের দরজা দিয়ে উঠোনে প্রবেশ করলেন বৃদ্ধ রামদূতী। তাঁর হাতে ধরা একটা প্রদীপ থেকে ক্ষীণ আলো বিচ্ছুরিত হচ্ছে। অর্থাৎ ঘণ্টার ধ্বনি থেমে গেলেও এতক্ষণ মন্দিরেই ছিলেন তিনি। আমি কোজাগর। এই শীতেও শীর্ণ বৃদ্ধের শরীরে একটা পাতলা উর্নি বা বস্ত্রখণ্ড, ধুতির নিচে পা খালি। এত রাতে নিচে কেন? কুয়োর ওখানে কি করছিলে? যা দেখছি তাকে সত্যি নাকি হ্যালুসিনেশন, দৃষ্টি বিভ্রম? এত রাত্রিবেলা বাচ্চা ছেলেটা এখানে আসবে কিভাবে? যা দেখেছি তা হয়তো বৃদ্ধকে জানালে তিনি আমাকে পাগল ভাববেন। না, আমি ঘুমোচ্ছিলাম, তারপর কিভাবে যেন দরজাগুলো এখানে চলে এলাম ঠিক বুঝতে পারছি না। তোমার তো মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটার অসুখ আছে। না 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 না, ব্যাপারটা তো ভালো নয়। ভাগ্যিস আমি তখন তোমাকে দেখতে পেলাম, নইলে তো কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত।
চলো চলো এখান থেকে, নইলে তোমার ঠান্ডা লেগে যাবে। একতলার বারান্দায় উঠে বৃদ্ধ চলে গেলেন নিজের ঘরের দিকে, আর কোজাগরও সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ল। দরজাতে আর কোনো শব্দ না হলেও বাকি রাতটা খুব একটা ভালো ঘুম হলো না কোজাগরের। ঘুমের ঘোরে মাঝে মাঝেই তার চোখে ভেসে উঠতে লাগলো সেই দৃশ্য। কুয়াশার মধ্যে থেকে কুয়োর সামনে হঠাৎ আবির্ভূত হওয়া সেই বাচ্চা ছেলেটা, তারপর সেই বলের মতো জিনিসটাকে কোলে তুলে নিয়ে লাফিয়ে কুয়োর প্রাচীরে উঠে আবার হারিয়ে যাওয়া কুয়াশার মধ্যে। এই দৃশ্য দেখতে দেখতে সারা রাতটা আধো ঘুম আধো জাগরণে একটা অস্বস্তির মধ্যে কাটল কোজাগরের। দিনের আলো সব অন্ধকারকে, সব দৃষ্টি বিভ্রমকেই মুছিয়ে দেয়। ঘুম ভাঙার পর দরজা খুলে বাইরে বেরোলো কোজাগর। ব্রাশ করতে করতে বারান্দার রেলিং ধরে নিচের দিকে তাকালো সে। ওই তো কুয়োটা দেখা যাচ্ছে। তার মনে পড়ল গত রাতের সেই ছেলেটার কথা, কিন্তু দিনের আলোতে কুয়োটার দিকে তাকিয়ে সে মনে মনে হেসে ফেলল। নিশ্চয়ই ভুল দেখেছিলাম। ঘটনাটা বৃদ্ধকে বললে নির্ঘাত আমাকে উন্মাদ ঠাউরাতেন। ভালো হয়েছে বলিনি। তবে একটা খটকা রয়ে গেল, যে সাদা বলের মতো জিনিসটাকে অনুসরণ করে নিচে নেমেছিলাম, সেটা আসলে কি? উপর থেকে সূর্যালোকিত উঠোনের দিকে তাকিয়ে কুয়োর আশেপাশে বা উঠোনে তেমন কোনো জিনিস চোখে পড়ল না তার। এদিনও তাকে স্থানীয় কোর্টে যেতে হবে। স্নান আর টিফিন সেরে নিয়ে বেলা 9টা নাগাদ গতদিনের মতোই সে নিচে নেমে এলো। উঠোনে নামতেই সে দেখতে পেল বৃদ্ধ রামদূতিকে। বারান্দার এক জায়গায় বসেছিলেন তিনি। তার হাতে পাতা শুদ্ধ একটা গাছের ডাল। এই ডালপাতাগুলো দিয়ে কি হবে? এগুলো বেলপাতা, রাতে মায়ের পুজোতে কাজে লাগবে। কোজাগরের মোবাইল ফোনটা বেজে উঠল। কলকাতা থেকে বিকাশ স্যার ফোন করেছেন। হ্যালো, সব ঠিকঠাক চলছে তো কোজাগর? কাজ কত দূরে গেলো? হ্যাঁ স্যার, সবই ঠিক আছে। কাগজপত্রের কাজ সবই প্রায় গুছিয়ে ফেলেছি। ভালো। আমি কাল সকালে গাড়িতে রওনা হচ্ছি। রঘুনাথপুর পৌঁছে সরাসরি কোর্টে আসবো। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি সব প্রস্তুত করে রাখবো। কে ফোন করলেন? হ্যাঁ, আমার স্যার, হাইকোর্টের উকিল বিকাশ চৌধুরী। কাল সকালে উনিও এখানে এসে পড়বেন। তুমি তাকে জানিয়েছো যে এ বাড়িতে উঠেছো? আমার নাম বলেছো তাকে? আমার সম্পর্কে তিনি কোনো কথা বলেছেন নাকি তোমাকে? আমি যে আমার ঠাকুরদার বাড়ি এসে থাকবো আর আপনি যে এখানে থাকেন সে কথা তাকে বলেছি। তবে আপনার সম্পর্কে তিনি কোনো কথা বলেননি। আপনি কি চেনেন তাকে? না, চিনি না। তবে তোমার ঠাকুরদার মতো তিনিও তো হাইকোর্টের উকিল ছিলেন। তোমার ঠাকুরদা হয়তো কোনো সময় আমার সম্পর্কে তাকে কিছু জানিয়ে থাকতে পারেন। সেই জন্যই কথাটা জিজ্ঞাসা করলাম। চল, তোমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিই। গতকালের মতো বাড়ির বাইরে আসার কিছুক্ষণের মধ্যেই একটা ভ্যান রিক্সা জুটে গেল। কোজাগর রওনা হয়ে গেল স্থানীয় কোর্টের দিকে। কোর্টে পৌঁছে আগের দিনের মতোই স্থানীয় উকিল নরসিংহ দত্তের সঙ্গে মামলা সংক্রান্ত কাগজপত্র নিয়ে আলোচনায় বসল কোজাগর। পরদিন কলকাতা থেকে বড় উকিল বিকাশ চৌধুরী এই কোর্টে মামলা লড়তে আসবেন। তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করল তারা দুজন। এই সবে দুপুর হয়ে এলো। কাজ শেষ হলে হোটেলে খেয়ে আগের দিনের মতোই বাড়ি ফিরল কোজাগর। বাড়ি ফিরে সোজা দোতলায় নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল সে। কিছুক্ষণের মধ্যেই গতকালের মতো আজকেও তার ঘরের দরজার টোকা পড়ল। বার কয়েক শব্দটা হওয়ার পর উঠে গিয়ে দরজা খুলল কোজাগর, কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি। কেউ কোথাও নেই। বারান্দার রেলিং ধরে সে তাকালো নিচের দিকে। ভালো করে নিচের দিকে তাকাতেই একটা জিনিস চোখে পড়ল আজ। গতকাল রাতের সেই গোল মতো জিনিসটা কুয়োর প্রাচীরের উপর রাখা। কি ওই জিনিসটা যা কাল তাকে টেনে নিচে নামিয়ে নিয়ে গিয়েছিল? জিনিসটা কি ভালো করে দেখার জন্য কোজাগর নেমে এলো নিচে।
তারপর উঠোন পেরিয়ে এগোলো কুয়োটার দিকে। কিন্তু সে কুয়োর কাছে পৌঁছবার আগেই নড়ে উঠল জিনিসটা। মুহূর্তের জন্য গোলাকার জিনিসটার উল্টো পিঠটাও দেখতে পেল সে। আরে ওটা একটা নরকরটি। তারপরে সেটা কুয়োর মধ্যে গড়িয়ে পড়ল। কোজাগর তাড়াতাড়ি গিয়ে উঁকি মারল কুয়োর মধ্যে। আমি কি ঠিক দেখলাম? জিনিসটা কি সত্যিই মাথার খুলি ছিল? কিন্তু সেই জিনিস হঠাৎই বাড়িতে কিভাবে আসবে? মানুষের মাথার খুলি তো আর সহজলভ্য জিনিস নয়। কুয়োর নিচে জলটা কাঁপছে। বেশ কিছুক্ষণ উঠোনে পায়চারি করতে করতে ব্যাপারটা নিয়ে ভালো করে ভাবল কোজাগর। বিকেল গড়িয়ে এলো। একতলার ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন শীর্ণকায় বৃদ্ধ। হাতে একটা কাঠের বারকোশ, তাতে নানান ধরনের পূজার উপাচার সাজানো। পুজোর যোগাযন্ত্র করছেন? হ্যাঁ, তন্ত্র মতে পুজো তো, তাই নানান জোগাড় যন্ত্র করতে হয়। মায়ের পুজো আপনি শিখলেন কিভাবে? দেখো, মায়ের পুজোর জিনিস হাতে নিয়ে তোমাকে মিথ্যে বলবো না। এক সময় আমার পূর্বপুরুষেরা ওই রঘু ডাকাতের অনুচর ছিলেন। বংশ পরম্পরায় তন্ত্রাচারে মায়ের পুজোর নিয়ম আমার শেখা, সেভাবেই জানা। আপনার সন্তানকে পুজোর কৌশল আপনি শিখিয়েছেন? না, সে সুযোগ আমি পাইনি। দ্রুত পায়ে বৃদ্ধ এগোলেন মন্দিরে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর কোজাগরও ফিরে এলো তার ঘরে। সূর্য ডুবে গিয়েছে ইতিমধ্যেই। এখন আধার নামতে শুরু করলো চারপাশে। আগামীকাল কোজাগরের স্যার আসবেন। কোর্টের কাজ মিটলে কোজাগরকে তাঁর সঙ্গে রওনা হতে হবে কলকাতায় ফেরার জন্য। পরদিন যাতে হাতে সময় নষ্ট না হয়, তাই কোজাগর তার জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। তারপর খাওয়া দাওয়া সেরে রাত 9টা নাগাদ আগের দিনের মতোই তেলের বাতির আলোটা কমিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। ঘুম এলো না তার। নানান কথা ভাবতে লাগলো সে। বাইরে অমাবস্যার রাত বেড়ে চলল। একসময় কোজাগর শুনতে পেল দূরে মন্দিরে ঘণ্টা বাজতে শুরু করেছে। অর্থাৎ মহাশক্তির পুজো শুরু করেছেন রামদূতী। হঠাৎই তার মনে হলো, আচ্ছা, ওই খুলিটা রামদূতের ছিল না তো? শুনেছি যারা ওইসব তন্ত্রমতে পূজা অর্চনা করে বা তন্ত্র সাধনা করে, তাদের নাকি নরমুণ্ডের প্রয়োজন হয়। ঘণ্টার ধ্বনি শুনতে শুনতে কোজাগর ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। গতকাল রাতে কুয়াশার মধ্যে আবির্ভূত হওয়া ছেলেটা, খুলিটা, এইসব কি সত্যি? রাত বেড়ে চলল আরো। হঠাৎ প্রহর গোনা শেয়ালের চিৎকার শোনা গেল। রাত মধ্যরাতে পদার্পণ করল। ঘণ্টার শব্দটা এবার থেমে গেল হঠাৎ, আর এরপরই দরজা ধাক্কাবার শব্দ হলো। আবার এ বাড়ির কোথাও যেন কোনো রহস্য লুকিয়ে আছে। দরজা ধাক্কানোর শব্দ, গত রাতের ঘটনা, সেই সব যেন কিছুর ইঙ্গিত দিচ্ছে। বাড়িটা তো আসলে বর্তমানে আমারই। এই রহস্যের সমাধান আমাকেই করতে হবে। শব্দটা শোনার সঙ্গে সঙ্গে উঠে পড়ল কোজাগর। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। চারপাশে অমাবস্যার নিকষ কালো অন্ধকার, কিন্তু তারই মাঝে কিছুটা তফাতে সে দাঁড়িয়ে থাকতে দেখল একজনকে। একটা ছোট ছেলের অবয়ব, হয়তোবা গত রাতে সেই ছেলেটাই। তার কোলে ধরা আছে সাদা খুলিটা। মৃদু আভা ছড়াচ্ছে তার থেকে, আর তাতেই দৃশ্যমান হয়ে উঠছে ছেলেটার অবয়বটা। ছেলেটাকে ওই কি তবে দরজা ধাক্কা দিয়ে জ্বালায়? কুয়োর থেকে খুলিটা তুলে এনে ওই কি তাহলে আমাকে ভয় দেখানোর জন্য নিয়ে এসেছে? ছোট্ট বাচ্চাদের মাথায় এমন অনেক দুষ্ট বুদ্ধি চাপে। এই কে তুমি? এখানে কি করছো? ছেলেটা এবার কোনো কথা না বললেও হাতের ইশারাতে তাকে অনুসরণ করতে বলে এগোলো সিঁড়ির দিকে। কোজাগর ছেলেটার পিছন পিছন উঠোনে নেমে এলো। জমাট বাঁধা অন্ধকার চারপাশে, কিন্তু সেই খুলিটা থেকে যেন আলো উদ্ভাসিত হচ্ছে, আর সেই আলোতেই ছেলেটার অবয়ব হেঁটে চলেছে সামনে। আবছা আলোতে কোজাগর তাকে যতটুকু দেখলো তাতে তার সাজ পোশাক দেখে ভদ্র ঘরের ছেলে বলেই মনে হলো তার। উঠোন পেরিয়ে যেদিকে মন্দির, সেই দিকের দরজাটার দিকে এগোলো ছেলেটা। অদম্য কৌতূহলে কোজাগর পিছু নিল তার।
দরজা পেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল ছেলেটা। পিছন পিছন কোজাগরও। ছেলেটা মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো। মন্দিরের ভিতর থেকে রামদূতের কণ্ঠস্বর ভেসে আসছে। কি যেন বলে চলেছেন তিনি। বাচ্চাটা এরপর ফিরে দাঁড়ালো কোজাগরের দিকে। এক হাতে করটিটা নিয়ে অন্য হাতে মুখে আঙুল ঠেকিয়ে প্রথমে সে চুপ থাকতে বলল কোজাগরকে। তারপর সে হাতের ইশারায় মন্দিরের ভিতরটা তাকে দেখালো। আর তারপরই করটি থেকে বিচ্ছুরিত মৃদু আলোটাও যেন নিভে গেল। জমাট অন্ধকারের মধ্যে হারিয়ে গেল ছেলেটা। কোজাগর একটু ইতস্তত করে নিঃশব্দে উঠে পড়ল মন্দিরের বেদিটাতে। তারপর উঁকি দিল গর্ভগৃহে। ধূপ আর প্রদীপ জ্বলছে সেখানে। দেবী মূর্তিতে জবা, বেলপাতা ইত্যাদির মালা পরানো হয়েছে। সামনে নানান ধরনের উপাচার। প্রদীপের ক্ষীণ শিখায় দেবী মূর্তির মুখমণ্ডল যেন জীবন্ত হয়ে উঠেছে আরো প্রকটভাবে প্রস্ফুটিত তাঁর ভয়াল রূপ। আর তাঁর সামনে দরজার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন শীর্ণ নুচ্চ রামদূতি ভট্টাচার্য। শুধু একটা রক্তাম্বর তাঁর পরনে। তার উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গের হাড় পাঁজরাগুলো দেখা যাচ্ছে। বয়স তাঁর শরীর থেকে মাংসপেশিগুলো কেড়ে নিয়েছে যেন। সময় বড় নিষ্ঠুর। কোজাগর শুনতে পেল বৃদ্ধ দেবীর উদ্দেশ্যে বলছেন, মা গো, আমি এতদিন তোর সেবা করেছি, কোনোদিন কিচ্ছু চাইনি। আজ চাইছি তুই আমার শরীরে আজ রাতের জন্য যৌবন শক্তি ফিরিয়ে দে মা। নইলে যে আমাকে নির্বংশ করলো তাকে নির্বংশ করতে আমি পারবো না মা। কত বছর ধরে আমি যন্ত্রণায় জ্বলে পুড়ে মরেছি। আমি বেঁচে ছিলাম শুধু এমন একটা রাত্রির অপেক্ষায়, কিন্তু আমার শরীরে তাকে শেষ করার শক্তি নেই। দোহাই তোর মা, আমার তন্ত্র সাধনা মিথ্যা করিস না। শুধু কিছু সময়ের জন্য আমাকে যুবক করে দে মা। মায়ের কাছে বেশ কিছুক্ষণ অনুনয় বিনয় করার পর যেন ক্ষিপ্ত হয়ে উঠলেন বৃদ্ধ। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন আমার কথা শুনবি না তখন আমি নিজেই নিজেকে শেষ করব। আমি আর এ যন্ত্রণা সহ্য করতে পারছি না। বৃদ্ধ তাঁর ডান হাতটা তুলে ধরলেন। কোজাগর এবার খেয়াল করল একটা তীক্ষ্ণ ছুরি ধরা আছে বৃদ্ধের হাতে। তিনি হয়তো বা এরপর সত্যি ছুরিটা নিজের বুকে বসাতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎই বাইরে অমানুষীর নিস্তব্ধতা ভঙ্গ করে ডেকে উঠল এক পাল শেয়াল। ঘরে জ্বলতে থাকা প্রদীপটা দপদপ করে উঠল বার কয়েক। ধূপের ধোঁয়া হঠাৎই যেন ছড়িয়ে গেল সারা ঘরে। সেই ধোঁয়ার আড়ালে অদৃশ্য হবার আগে দেবী মূর্তি আর বৃদ্ধ রামদূতি দুজনের দেহেই যেন কাঁপন লাগলো। কয়েক মুহূর্তের জন্যে ধোঁয়ার আড়ালে অদৃশ্য হয়ে গেল সবকিছু। এরপর ধোঁয়া যখন কাটল, কোজাগর দেখতে পেল দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা পেশিবহুল এক যুবককে। রামদূতির পরনে যে লাল কাপড় পরা ছিল সেটাই রয়েছে যুবকটির পরনে। হাতেও একই ছুরি ধরা, শুধু তার শরীরটায় যা পরিবর্তন হয়েছে। উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে লোল চর্মের পরিবর্তে ফুটে উঠেছে মাংসপেশি। নিচের শরীরে একবার হাত বোলালো লোকটা, তারপর বলে উঠল, আজ প্রতিশোধ নেব আমি। কত করে আমি তাকে অনুরোধ করেছিলাম, সে শোনেনি। আজ তাকেও আমি নির্বংশ করব। কথাগুলো বলে সে দরজার দিকে ফিরতেই কোজাগর দরজার পাশ থেকে সরে এসে বাইরের অন্ধকারে আত্মগোপন করল। আর এরপরই ছুরি হাতে বাইরে বেরিয়ে এলো সেই লোকটা। মন্দির প্রাঙ্গণ থেকে নেমে এসে প্রবেশ করল বাড়ির ভিতরের উঠোনে। এতক্ষণে কোজাগরকে এক অদম্য কৌতূহল পেয়ে বসেছে। সে যা দেখছে তা কি সত্যি?
অন্ধকারে আত্মগোপন করে কোজাগর প্রবেশ করলো উঠোনে। অন্ধকারে কিছুই দেখা যায় না প্রায়, তবে একটা শব্দ শুনে কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারল লোকটা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছে। কোজাগরও একই কাজ করল। নিঃশব্দে সেও উঠে পড়ল দোতলায়। কোজাগর যখন তার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো, ততক্ষণে সেই যুবক প্রবেশ করেছে তার ঘরে। ঘরটাতে সেজবাতির আলো জ্বলছে। কোজাগর দরজার সামনে দাঁড়িয়ে সেই আলোতে দেখল সন্ধ্যা লোকটা ছুরি হাতে নিঃশব্দে এগোচ্ছে তার বিছানার দিকে। জান্তব হিংস্রতা ফুটে উঠেছে লোকটার মুখে। এরপর আরও একটা জিনিস খেয়াল করে বিস্মিত হয়ে গেল কোজাগর। তার ছেড়ে যাওয়া বিছানাতে কম্বল মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কম্বলের নিচে একটা মানুষের শরীর, আর উদ্যত ছুরি হাতে লোকটা এগোচ্ছে ঠিক তাকে লক্ষ্য করেই। কোজাগর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে বিস্ফারিত নেত্রে চেয়ে রইল সামনের দৃশ্যের দিকে। নিঃশব্দ মার্চারের মতো খাটের পাশে গিয়ে দাঁড়ালো সেই যুবক। কম্বলের নিচে যে ঘুমিয়ে আছে তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তার বুকটা কোথায় আছে সম্ভবত সেইটা অনুমান করে ছুরিটা সেখানে বিদ্ধ করার জন্য হাতটা তুলল সে। অদ্ভুত ভয়ঙ্কর এক ক্রূর ও হাসি ফুটে উঠেছে তার মুখমণ্ডলে, যেন সে দীর্ঘদিন ধরে মনের ভিতরে পুষে রাখা কোনো প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করতে চলেছে। ছুরিটা ঘুমন্ত মানুষটার বুকে বিঁধিয়ে দেবার আগে কয়েক মুহূর্তের জন্য থামল লোকটা। আর ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। কম্বলের আড়ালে যে ছিল আচমকা স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে ধাক্কা মারল খাটের পাশে দাঁড়িয়ে থাকা যুবককে। যুবক বলশালী হলেও আচমকা ধাক্কা খেয়ে সে মেঝেতে কিছুটা তফাতে ছিটকে পড়ল। যদিও পরক্ষণেই উঠে দাঁড়ালো লোকটা, ততক্ষণে বিছানায় থাকা লোকটাও মাটিতে নেমে পড়েছে। লোক নয়, সেই বাচ্চা ছেলেটা। তার হাতে ধরা আছে সেই খুলিটা। রক্তাম্বর পরিহিত অস্ত্রধারী সেই যুবক ছেলেটার উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে বলল, তুই কে? এ বাড়িতে ঢুকেছিস কেন? জবাব না দিলে খুন করব তোকে। বল তুই কে? একজনকে কবার খুন করবে? আমাকে তো তুমিই এনেছো এ বাড়িতে। দেখো তো এটা চিনতে পারো কিনা। ছেলেটা খুলিটা তুলে ধরল সামনে। কোজাগর দেখল খুলিটা আর ছেলেটার মুখের দিকে তাকিয়ে লোকটার মুখমণ্ডল ধীরে ধীরে বিস্ফারিত হতে শুরু করলো। আতঙ্কে যেন ছুরিটা খসে পড়ল তার হাত থেকে। সেই বলশালী পুরুষের কণ্ঠ থেকে বেরিয়ে এলো এক ভয়ার্ত আর্তনাদ। ঠিক সেই মুহূর্তে ছেলেটা তার হাতের করটিটা ছুঁড়ে মক্ষম আঘাত আনল যুবকের মাথায়। মাটিতে ছিটকে পড়ল রক্তাম্বর পরিহিত যুবক। পর মুহূর্তে বাচ্চা ছেলেটা যেন ভোজবাজির মতো মিলিয়ে গেল। শুধু সেই করটিটা ছিটকে উঠে কোজাগরের পাশ কাটিয়ে দরজার বাইরে বিদ্যুৎ গতিতে বেরিয়ে সোজা উড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল নিচের কুয়োটার মধ্যে। প্রাথমিক বিস্ময়ের আতঙ্কের ঘোর কিছুটা কাটিয়ে ওঠার পর কোজাগর দেখল ঘরের মেঝেতে যে পড়ে আছে সে হলো শীর্ণকায় বৃদ্ধ রামদূতী। সেই ছোড়াটা এখনো পড়ে আছে তার পাশে। কদিন পর কলকাতায় বিকাশ চৌধুরীর আলোকোজ্জ্বল চেম্বারে তাঁর মুখোমুখি বসেছিল কোজাগর। সিনিয়র অ্যাডভোকেট বিকাশ চৌধুরী ঘটনার পরদিন মানসিকভাবে বিধ্বস্ত কোজাগরকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসেন। তখন অবশ্য কোজাগর সম্পূর্ণ সুস্থ। তাকে ঘটনাটা নিয়ে তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি, কারণ ডাক্তারি পরীক্ষায় জানা যায় বৃদ্ধ রামদূতের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে বয়সজনিত কারণে। আমার মামলার ব্যাপারে পড়াশোনা করতে গিয়ে তোমার ঠাকুরদার এজলাসে খুনের মামলার আসামির বাবার নাম যে রামদূতী, সেটা আমার ওখানে পৌঁছবার আগের দিন চোখে পড়ে। আমারও অনুমান তোমার ঠাকুরদার মানসিক চাপের কারণে হার্ট অ্যাটাক হয়। কারণ যে বাচ্চাটাকে রামদূতীর ছেলে অপহরণ করে খুন করেছিল তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারটাই ফাঁসির সাজার উপর প্রশ্নচিহ্ন তুলে তোমার ঠাকুরদার মনে চাপ সৃষ্টি করেছিল। যাই হোক, স্থানীয় পুলিশকে কুয়োটাতে অনুসন্ধান চালাতে বলেছিলাম। তারা জানিয়েছে কুয়ো থেকে একটা ছোট বাচ্চার খুলি উদ্ধার হয়েছে। আমি নিশ্চিত নিজের ছেলেকে বাঁচাতে রামদূতী ওই কাটা মুন্ডু তোমার ঠাকুরদার বাড়ির কুয়োতেই লুকিয়ে ফেলেছিল। সে জানত পুলিশ জজ সাহেবের বাড়ি অনুসন্ধান চালাবে না। তোমার ঠাকুরদা জীবিত থাকলে
ব্যাপারটা জানলে খুশি হতেন। তার রায়দান ভুল ছিল না। বৃদ্ধ তোমাকেও খুন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাপ ছেলে দুজনেই তাদের কৃতকর্মের শাস্তি পেল। দেবীর মনের ভাব বোঝা দায়। সিনিয়র অ্যাডভোকেটের কথা শোনার পর কোজাগরের চোখে মুহূর্তের জন্য ভেসে উঠল সেই দৃশ্য। ছেলেটা নিজের খুলি হাতে ধরে দাঁড়িয়ে আছে তার পূর্বপুরুষের ছেড়ে আসা ভিটের পরিত্যক্ত কুয়োটার সামনে। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে ভয়ের ছয়লাভ সিরিজের তৃতীয় গল্প জীবন্ত খুলি। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। কোজাগরের চরিত্রে শুভ্রদীপ বণিক, রামদূতীর চরিত্রে শরীর ভট্টাচার্য, কম বয়সী রামদূতীর চরিত্রে কৌশিক ব্যানার্জি, অজ্ঞাত পরিচয় বাচ্চা ছেলের চরিত্রে অঙ্কুশ, বিকাশ চৌধুরীর চরিত্রে উৎপল সরকার, গরুর গাড়ির চালকের চরিত্রে অনুপম ভট্টাচার্য এবং কন্ডাক্টর ও বুথম্যানের চরিত্রে আমি আকাশ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে স্ক্রিপ্টার থেকে মধুরিমা, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে এখন আপনারা ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও পাবেন। স্পটিফাই লিঙ্ক দেওয়া থাকবে গল্পের ডেসক্রিপশন বক্সে। এছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফলো করুন সাহিত্য সমাহারকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভয়ের ছয়লাভ সিরিজের চতুর্থ গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।